দেখা যাচ্ছে? Yes, sir. ওকে। আচ্ছা, জাস্ট ফর শাহানা, আমি আগের দিন, আমার একটাই ক্লাস হয়েছে এখনো অবধি সেল বায়োলজিতে। আমি আগের দিন প্লাজমা মেমব্রেন পড়িয়েছি। সো প্লাজমা মেমব্রেনের ক্লাসটা আমি তোকে আরেকবার দিয়ে দেবো, মানে আমি গ্রুপে দিয়েছি অলরেডি, বাট তোকে আরেকবার আমি দিয়ে দেবো, তুই একবার দেখে নিস, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। সো আজকে আমি সেল ওয়াল দিয়ে, মানে সেল ওয়াল অ্যান্ড এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স দিয়ে স্টার্ট করছি। সো বেসিক্যালি যেটা হবে, মানে একটা মিনিট, হোল্ড, জাস্ট একটা মিনিট। আচ্ছা, দেখা যাচ্ছে তো স্ক্রিনটা? হ্যাঁ, sir. সো আমি আগের দিন প্লাজমা মেমব্রেন পড়িয়েছি। এবার প্লাজমা মেমব্রেন মানে কি, যে সেলের একটা, মানে কভারিং, ঠিক আছে? সেলকে কভার করে রাখে প্লাজমা মেমব্রেন। এবার তার বাইরে অনেক কিছু থাকে, মানে একটা সেলের বাইরে অনেক রকমের মেটেরিয়ালস থাকে, মানে সেলটাকে তো কোথাও একটা থাকতে হয়। তো মানে আমরা ধর যেমন বাড়িতে থাকি, তো সেলও কোথাও একটা থাকে, মানে তো সেই জন্য মানে এক্সেপ্ট ফর, মানে ব্লাড সেলস বা মানে সেই ধরনের যে সেলস গুলো যেগুলো ফ্লোটিং কন্ডিশনে থাকে, সেই সেলগুলো ছাড়া যে কোনো সেল একটা কোনো, মানে সাবস্ট্রাটামের সঙ্গে লেগে থাকে বা অ্যাটাচড থাকে, বা একটা কোনো ম্যাট্রিক্সের মধ্যে অ্যাটাচড থাকে বলা ভালো। তো এই সেলের বাইরের যে এনভায়রনমেন্টটা, যে ম্যাট্রিক্সটা, এটাকেই আমরা এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স বলি। ওকে। সো এই এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের অনেক কটা ইম্পর্টেন্স আছে। মানে নট জাস্ট এটা সেলকে একটা স্পেসিফিক পজিশনে ধরে রাখে, এটা অলসো সেলের সাথে ইন্টারাক্টও করে। সেটাও আমরা দেখবো যে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স কিভাবে সেলের সাথে ইন্টারাক্ট করে, এবং এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের ইন্টারাকশনের জন্য সেলের কি কি চেঞ্জেস হতে পারে, বা সেল কিভাবে সেটাকে রেসপন্ড করে। কারণ অনেক রকম সিগন্যালিং মেকানিজমস হয় যেগুলো এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের থ্রু দিয়ে হয়। ধর, যখন কোনো একটা সেল মাইগ্রেট করে, ঠিক আছে, এটা ব্রেনে খুব প্রমিনেন্টলি দেখা যায় যখন ব্রেন ডেভেলপ করে। তখন উম, মানে আমি জাস্ট ব্রিফলি বলছি, আমাদের ব্রেনে, মানে ধর সেরিব্রাল কর্টেক্সে 6টা লেয়ার থাকে, ঠিক আছে? 1 2 3, অ্যাকচুয়ালি উল্টো ভাবে করছি, এটা ওপর থেকে করো, 1 2 3 4 5 6, এরকম 6টা লেয়ার থাকে। তো জিনিস মানে শুরু হয় মাইগ্রেশনটা এখান থেকে, মানে এখানে স্টেম সেলস থাকে, সেলটা ডিভাইড করে, দুটো সেল হলো, একটা স্টেম সেল থেকে গেল, আর একটা এবার মানে নিউরাল প্রোজেনিটর সেল হলো। এটা কি হয়, এটা এরকম ভাবে মাইগ্রেট করতে থাকে উপর দিকে, ঠিক আছে? তো একদম ইনার মোস্ট লেয়ার থেকে শুরু হয় মাইগ্রেশন, একদম আউটার মোস্ট লেয়ারে গিয়ে ধর এখানে গিয়ে একটা ডিফারেন্সিয়েটেড নিউরনস হলো, ঠিক আছে? বা এই লেয়ারে গিয়ে একটা ডিফারেন্সিয়েটেড নিউরনস হলো। তো এই যে মাইগ্রেশনটা হয়, একে তো কোনো একটা রাস্তা ধরে যেতে হবে বা কোনো একটা ট্রেল ধরে যেতে হবে। সো এই ট্রেল বা যে রোডটা হয়, এই রোডটা কিন্তু একটা, মানে একটা স্পেসিফিক টাইপ অফ এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স দিয়ে তৈরি হয়, বা তাতে কিছু স্পেসিফিক টাইপ অফ কম্পোনেন্টস থাকে, যে কম্পোনেন্টস গুলো সেলকে সিগন্যাল দেয় টু গো টুয়ার্ডস দিস সাইড। ওকে। নাহলে সেল তো যে কোনো সাইডে যেতে পারতো, ঠিক আছে, এদিকে গিয়ে আবার এদিকে আসতে পারতো, সেটা হয় না, একটা স্পেসিফিক দিকেই যায়। সো এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স কিন্তু সেরকম সিগন্যাল মলিকিউলসও হারবার করে, যেটা সেলকে ডিফারেন্ট ওয়েতে মডিউলেট করে, ঠিক আছে? এগুলো খুব বেশি করে ডেভেলপমেন্টের টাইমে দেখা যায়। তো ডেভেলপমেন্টাল কন্ডিশন, মানে
মানে সেই সময়, এটা আমরা ডেভেলপমেন্টাল বায়োলজিতে আরো বেটার ওয়েতে দেখব, যে কোনো ধর এমন কিছু এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের কম্পোনেন্ট তোরা দেখবি যেগুলো মানে ডেভেলপমেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো সেগুলোকে যদি কোনোভাবে মানে নক আউট করা যায় বা অ্যান্টিবডি দিয়ে ব্লক করে দেওয়া যায়, তাহলে কিন্তু ডেভেলপমেন্টের সময় যে সেল মাইগ্রেশন হয় সেগুলো স্টপ হয়ে যায়, বা সেলের যে ডেভেলপমেন্ট হয়, প্রলিফারেশন হয়, অনেক সময় সেগুলো স্টপ হয়ে যায় and মানে ডেভেলপমেন্ট ফেল করে। So, সেই জন্য প্লাজমা মেমব্রেনের পর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। এবার এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স এর পরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে সেল সিগন্যালিং, ঠিক আছে? কেন? কারণ সিগন্যালিং জিনিসটা খুব ইম্পর্টেন্ট বোঝা, এন্ড এটা মানে দুটো কারণে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সেল বায়োলজিকে বোঝার জন্য, আর একটা হচ্ছে এক্সামের জন্য, ঠিক আছে? সিগন্যালিং ব্যাপারটা খুব ভালো করে বুঝে নিবি, কারণ সিগন্যালিং এর পরে যে জিনিসগুলো আসবে সেগুলো হচ্ছে সেল সাইকেল, ঠিক আছে, অ্যাপোপ্টোসিস অ্যান্ড রিনিউয়ালটা ওর সঙ্গে আসবে, তারপরে আছে ক্যান্সার। এই অ্যাপোপ্টোসিস এন্ড ক্যান্সারকে বোঝার জন্য এই সিগন্যালিং এর বেসিক্সটা বোঝা খুব ইম্পর্টেন্ট। সেল সাইকেলটা ইটস মোর অফ আ ডিফারেন্ট কাইন্ড অফ থিং, ঠিক আছে? সেল সাইকেলও অবভিয়াসলি সিগন্যালিং এর উপরেই ডিপেন্ড করে, মানে কিছু টাইপ অফ সিগন্যালিং মেকানিজমস আছে যেগুলো সেলকে প্রলিফারেট করতে কি বলবো একটা সিগন্যাল দেয়, বাট দেন অ্যাপোপ্টোসিস এন্ড ক্যান্সার মোস্টলি সিগন্যালিং এর উপরে দাঁড়িয়ে আছে, সিগন্যালিং এন্ড জেনেটিক্স এর উপরে। সো আমরা অলরেডি এটা পড়েছি, আজকে এটা পড়বো, তারপরের দিন আমরা সিগন্যালিংটা পড়বো। সিগন্যালিংটা কিন্তু বেশ বড় একটা চ্যাপ্টার, এখানে অনেক রকমের জিনিস আছে অ্যান্ড সব প্রায় পুরোটাই মনে রাখতে হবে, ঠিক আছে? কারণ অনেক জায়গা থেকে মানে সিগন্যালিং এর অনেক জায়গা থেকে কোশ্চেন আসে। সো সেইং দ্যাট আমি জিনিসটা স্টার্ট করছি। আচ্ছা, জাস্ট আমি আরেকবার বলে দিচ্ছি সবার জন্য যে আমি কুপার থেকে সেল বায়োলজি পড়াবো, ঠিক আছে? ওকে, এই বইটা হচ্ছে মানে মলিকুলার অ্যাপ্রোচ, মানে সেল আ মলিকুলার অ্যাপ্রোচ, 4th এডিশন, ঠিক আছে? আমি 4th এডিশন থেকে পড়াচ্ছি, কুপারের লেখা, ঠিক আছে, জেফ্রি কুপারের। এবার তোরা হয়তো এর আগে অনেক অন্য অন্য বইও পড়েছিস, কুপারটা খুব একটা বিএসসি বা এমএসসি তে মানে টেক্সট বুক হিসেবে পড়ানো হয় না বেশিরভাগ জায়গাতেই মানে আইদার কার্প পড়ানো হয় বা ব্রুস অ্যালবার্টস বা লডিশ পড়ানো হয়, বাট সিএসআর এর জন্য কুপারটা এনাফ, ঠিক আছে? সিএসআর এর জন্য লডিশ বা অ্যালবার্টস পড়ার কোনো দরকার নেই, মানে টাইম নষ্টই হবে আমি বলবো, কারণ ওখানে এত বেশি জিনিস লেখা আছে, সেগুলো পড়ে নাম তো মনে রাখতে পারবি না, সেগুলো কোনো কাজে লাগবে, ঠিক আছে? তো সিএসআর এ যেহেতু অন্য আরো অনেক কিছু পড়তে হবে, তো যেটুকু দরকার সেটুকু পড়লেই ভালো, ঠিক আছে? আনতাবড়ি ওখান থেকে পড়ার কোনো দরকার নেই। ওকে, সো কুপার ইজ মোর দ্যান এনাফ, মানে কুপারে যেটুকু লেখা আছে সেটুকুই যদি খুব ভালো করে মনে রেখে যাস, তার বাইরে কোশ্চেন আসে না। তো হ্যাঁ, এবার এখানে প্রথমত যেটা আছে সেটা হচ্ছে প্ল্যান্ট সেল ওয়াল, ঠিক আছে? মানে প্ল্যান্টের ক্ষেত্রে সেল মেমব্রেনের বাইরে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে সেল ওয়াল, ঠিক আছে? আমাদের মানে উম, মানে কি বলবো, ইউক্যারিওটস এর ক্ষেত্রে, সরি, অ্যানিমালস এর ক্ষেত্রে যেটা বলা হয় যে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স, প্ল্যান্টের ক্ষেত্রে সেটাই হচ্ছে সেল ওয়াল। ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও থাকে সেল ওয়াল, অ্যান্ড আর কিছু অ্যালগি বা এরকম আছে, ফাঙ্গাস আছে, যাদের ঠিক সেল ওয়াল টাইপের থাকে না, তাদের অন্য একটা টাইপ অফ মেটেরিয়াল থাকে, সেটা আমরা পরে ডিসকাস করব। এবার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেটা আমি বলে দিই, এবার এটা মাইক্রোবায়োলজির পার্ট মেইনলি, ঠিক আছে? বাট সিএসআর যেহেতু মাইক্রোবায়োলজি অতটা ভালোভাবে ডিফাইন্ড নয়, তাই জন্য এখান থেকেই বলে দিচ্ছি, ঠিক আছে? আর প্ল্যান্টের ক্ষেত্রে যেগুলো, আমি খুব ছোট করে দু একটা জিনিস বলে দেবো, বাট ওটা মেইনলি প্ল্যান্ট ফিজিওলজিতেই পড়ানো হবে, ওকে? কারণ ওখানে আরো অনেক কিছু আছে যেগুলো পড়ানো দরকার। তো এটা তোরা সবাই জানিস যে ব্যাকটেরিয়া দু ধরনের হয়, মানে দুটো টাইপে ডিভাইড করা যায় ডিপেন্ডিং অন স্টেনিং। তো একটাকে বলা হয় গ্রাম পজিটিভ, একটাকে বলা হয় গ্রাম নেগেটিভ। তো গ্রাম পজিটিভ এর গ্রাম গ্রাম নেগেটিভ মিন্স যে
যে টাইপ অফ ব্যাকটেরিয়া গুলো গ্রাম স্টেনিং দিয়ে, একটা স্পেসিফিক টাইপ অফ স্টেন যেটাকে গ্রাম স্টেন বলে, যেহেতু ক্রিশ্চিয়ান গ্রাম বলে একজন ডেভেলপ করেছিল, সো এই গ্রাম স্টেনিং যে ব্যাকটেরিয়া গুলোকে স্টেন করে, গ্রাম স্টেন, সেগুলোকে গ্রাম পজিটিভ বলে, যেগুলোকে স্টেন করে না সেগুলোকে গ্রাম নেগেটিভ বলে। এগুলো আমরা বিএসসি থেকেই জানি। এবার এটা কেন হয়, তার কারণ এই গ্রাম পজিটিভ যে ব্যাকটেরিয়া গুলো, তার স্ট্রাকচারটা হচ্ছে কি, যে প্লাজমা মেমব্রেন, তার উপরে, মানে তার উপরে না, সরি, মানে তার বাইরে একটা খুব মোটা লেয়ারের সেল ওয়াল থাকে। ঠিক আছে, ঠিক সেল ওয়াল, ঠিক লেয়ার অফ সেল ওয়াল থাকে। ঠিক আছে, এরকম দেখতেই পাচ্ছি, এরকম পাঁচিলের মতো এরকম ইট 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 করে উঠে গেছে। তো এই যে সেল ওয়ালের ঠিক সেল ওয়াল যেটা, এটা কি হয়, এটা ওই স্টেইনটাকে ধরে রাখে, ঠিক আছে, অ্যাবজর্ব করে নেয়। এন্ড সেই জন্য এই এই টাইপ অফ ব্যাকটেরিয়া গুলো গ্রাম পজিটিভ বলে, কারণ গ্রাম স্টেনকে অ্যাবজর্ব করে বলে। আর গ্রাম নেগেটিভ কি হয়, এর ইন্টারেস্টিং একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে একটা প্লাজমা মেমব্রেন থাকে, ঠিক আছে, যেটা সাইটোসলকে কভার করে রাখে। তার বাইরে একটা সিঙ্গেল লেয়ারের সেল ওয়াল থাকে, ঠিক আছে। তার বাইরে আবার একটা আউটার মেমব্রেন থাকে, হুইচ ইজ মোর মোর দেন নট সিমিলার টু, মানে প্লাজমা মেমব্রেন, ঠিক আছে। ডিফারেন্স হচ্ছে কিছু কিছু মানে লিপিড কম্পোনেন্টস এর, এন্ড কিছু কিছু মানে প্রোটিনের, মানে আউটার মেমব্রেন যেমন কিছু টাইপ অফ ট্রান্সপোর্টার্স থাকে যেগুলো এই ইনার প্লাজমা মেমব্রেনে থাকে না। ওকে, আদারওয়াইজ আউটার মেমব্রেন মানে ফিজিক্যাল নেচারে ইজ মোর অর লেস সিমিলার টু প্লাজমা মেমব্রেন। ওকে, সো এর ক্ষেত্রে কি হয়, এর ক্ষেত্রে এই লিপিড যে লেয়ারটা, আউটার লেয়ার, এটা কি করে, ওই গ্রাম স্টেনকে কাইন্ড অফ রিপেল করে, ঠিক আছে। এ মানে ঠিক ভেতরে ঢুকতে দেয় না। আর মানে যে ইভেন যদি স্টেনটা ভেতরে ঢোকেও, দেন সেল ওয়ালটা এদের ক্ষেত্রে এতটাই থিন হয় যে একটা সিঙ্গেল লেয়ারের হয়, তাই জন্য এরা খুব একটা বেশি স্টেনকে ধরে রাখতে পারে না। সো বিকজ অফ দ্যাট এই টাইপ অফ ব্যাকটেরিয়া গুলো মানে স্টেইনড হয় না গ্রাম স্টেন দিয়ে, তাই জন্য এদেরকে গ্রাম নেগেটিভ বলে। ঠিক আছে, এগুলো খুব বেসিক জিনিস। তাও আমি কেন বলছি, কারণ অনেক সময় খুব বেসিক জিনিস থেকেও কোশ্চেন আসে। হয়তো সিএসআর এ নাও দিতে পারে, কারণ সিএসআর একটু লেভেলটাকে এলিভেট করছে, বাট ডিবিডি আইসিএমআর এ কিন্তু এরকম টাইপ অফ কোশ্চেন আসতেই পারে সিম্পল জায়গা থেকে। ঠিক আছে, তাই জন্য আমি আরেকবার করে বলে দিচ্ছি। এবার হুম, তো এবার হচ্ছে যে মানে এই সেল ওয়ালটা তৈরি কি কি দিয়ে হয়। সেল ওয়ালটা দুটো টাইপ অফ মানে কার্বোহাইড্রেট ময়েটিস দিয়ে তৈরি হয়। মানে সেল ওয়াল ইজ এ পলিস্যাকারাইড, ঠিক আছে। তো এটা হচ্ছে, একটাকে বলে ন্যাগ, ঠিক আছে, এন অ্যাসিটাইল গ্লুকোসামিন, আর একটাকে বলে ন্যাম, এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। ওকে, এরা কি হয়, এরা এরকম ভাবে ডাইমার ফর্ম করে, এবং এই মানে বেসিক্যালি ঠিক ডাইমার বলা উচিত না, এগুলো অল্টারনেট ওয়েতে মানে পলিমারাইজ করে, ন্যাগ ন্যাম ন্যাগ ন্যাম এরকম করে, ঠিক আছে। অল্টারনেট ওয়েতে পলিমারাইজ করে একটা সিঙ্গেল পলিস্যাকারাইড চেন তৈরি করে, লিনিয়ার। সেই লিনিয়ার চেন গুলো আবার একটা পেন্টা পেপটাইড দিয়ে, ঠিক আছে, চারটে কেন দেখিয়েছে, ওকে, মানে টেট্রাও হতে পারে, মানে আইদার টেট্রা অর পেন্টা পেপটাইড দিয়ে ক্রস লিঙ্ক থাকে, ঠিক আছে। একটা ন্যাম, মানে একটা লিনিয়ার চেনের একটা ন্যাম আর একটা লিনিয়ার চেনের ন্যামের সাথে এরকম ভাবে ক্রস লিঙ্ক থাকে, মানে একটা ন্যামের সঙ্গে এরকম একটা টেট্রাপেপটাইড থাকে, আর আরেকটা ন্যামের সঙ্গে টেট্রাপেপটাইড গুলোর ধর দুটো অ্যামাইনো অ্যাসিডস এর মধ্যে এরকম ক্রস লিঙ্কিং থাকে, ঠিক আছে। এইভাবে বেসিক্যালি একটা লেয়ার তৈরি হয়। সেটা ধর এই একটা লেয়ার, ঠিক আছে, তারপরে তার তলায় আর একটা লেয়ার থাকে, এরকম ভাবে লেয়ার ওয়াইজ এগুলো তৈরি হতে পারে, বাট একটা লেয়ার এইভাবে তৈরি হয়। তো এটা অনেক সময় দেয় যে লাইক ব্যাকটেরিয়াল সেল ওয়াল কোন কোন কম্পোনেন্ট দিয়ে তৈরি হয়। তো সেটা হচ্ছে ন্যাগ আর ন্যাম। এবার
এই ন্যাগ আর ন্যামের একটা ইউক্যারিওটেও ইম্পর্টেন্স আছে। আচ্ছা, একটা জিনিস আমি এখানে বলে দিচ্ছি, এটা ইমিউনোলজিতেও আসবে, সেটা হচ্ছে এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যেগুলো, ঠিক আছে, এদের যে আউটার মেমব্রেনটা থাকে না, সেটাতে লিপোপলিস্যাকারাইড থাকে। এবার এই এলপিএসটা কি? এলপিএস হচ্ছে বেসিক্যালি আমাদের ইমিউন সেলকে অ্যাক্টিভেট করতে পারে, ঠিক আছে। আমাদের যে বিভিন্ন রকম ইমিউন সেলস আছে, স্পেশালি যেগুলো ধর তোর মানে ফ্যাগোসাইটোটিক সেল, যেমন ম্যাক্রোফাজ, তো সেগুলো কি করে? আচ্ছা, হ্যাঁ, তো তারা কি করে, তারা যেটা করে সেগুলো হচ্ছে যে এই এলপিএস এর কিছু স্পেসিফিক রিসেপ্টর আছে, ওকে, মানে ওই সেলগুলোতে। তো ওই সেলগুলোর এলপিএস রিসেপ্টরে এলপিএস বাইন্ড করলে কি হয় যে মানে রিসেপ্টর গুলো অ্যাক্টিভেটেড হয়, এবং সেক্ষেত্রে ওই সেলগুলো অ্যাক্টিভেটেড হয়, এবং ওই সেলগুলো বেসিক্যালি কি করে, আরো অন্যান্য ইমিউন সেলসকে অ্যাক্টিভেট করে, যেমন বি সেল টি সেলকে অ্যাক্টিভেট করে। সেটা মানে ভালো ব্যাপার, ভালো ইন সেন্স যে মানে ইমিউন সিস্টেম অ্যাক্টিভেটেড হলে ওই ব্যাকটেরিয়া গুলোকে কিল করতে পারবে। কিন্তু অনেক সময় কি হয় যে এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া গুলো এত বেশি পরিমাণে এলপিএস সিক্রেট করে, বা অনেক সময় কি হয় যে কিছু সেল, ধর ব্যাকটেরিয়াল সেল যখন কিলড হয়, তখন এত বেশি এলপিএস রিলিজড হয় ব্লাড স্ট্রিমে, তো অত বেশি এলপিএস কি করে, অনেক বেশি পরিমাণে ইমিউন সেলসকে অ্যাক্টিভেট করে দেয়, ঠিক আছে, মানে ফ্যাগোসাইটোটিক সেলসকে অ্যাক্টিভেট করে দেয়। এবার তারা হিউজ অ্যামাউন্টে সাইটোকাইন রিলিজ করে, ঠিক আছে। এবার এই সাইটোকাইন গুলো কি করে, যে আমাদের বিভিন্ন রকম যে রিয়াকশনস হয় কোন একটা ফরেন কি বলবো পার্টিকেল বা এই ব্যাকটেরিয়া এরকম আমাদের বডিতে এন্টার করলে, যে ধরুন ফিভার হয়, ঠিক আছে, ব্লাড প্রেশার কমে যায়, বা ওভারঅল ইনফ্লামেশন হয়, সেটা মানে অনেক সময় কি হয়, খুব বেশি পরিমাণে হয়, ঠিক আছে। এবং অনেক সময় এই ব্লাড প্রেশার লোয়ার হওয়াটা এত বেশি হয়ে যায় যে সিস্টেমিক শক বলে সেটাকে, ঠিক আছে। খুব বেশি অ্যামাউন্টে ব্লাড প্রেশার লোয়ার্ড হয়ে যায় এবং সিস্টেমিক শক হয়। এই সিস্টেমিক শকের জন্য কি হয়, অনেক সময় কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে বা ব্রেন ফেলিওর হতে পারে, ঠিক আছে, সেইটা কিন্তু তখন ফ্যাটাল হয়ে যায়। তো তো এই এলপিএস কে ওই জন্য অনেক সময় এন্ডোটক্সিন বলে, মানে যখন এরকম মানে ওভার্ট রিয়াকশন হয়, তখন সেটাকে টক্সিসিটি বলা হয় অবভিয়াসলি। তো সেই জন্য লিপোপলিস্যাকারাইড যেহেতু এই কাজটা করে, এই মানে টক্সিসিটির কাজটা করে, তাই জন্য তাকে এন্ডোটক্সিন বলা হয়। এন্ড অনেক সময় কোশ্চেনে যেটা দেয় যে এন্ডোটক্সিন কি হয়, ঠিক আছে। তো এন্ডোটক্সিন বেসিক্যালি লিপোপলিস্যাকারাইড কেই বলে, এবং সেটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার আউটার মেমব্রেন থেকে মানে রিলিজড হয়, ঠিক আছে। তো এটা একটু মনে রাখবে। আর আরেকটা জিনিস হচ্ছে এই যে ক্রস লিঙ্কিংটা হয়, ক্রস লিঙ্কিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মানে সেল ওয়ালটা এস্টাবলিশ করার জন্য, কারণ নাহলেই একটা লেয়ার তৈরি হবে না। ধর এই একটা লেয়ার, এর নিচে আবার একটা লেয়ার, এরকম করে তো এই জিনিসটা তৈরি হয়েছে। তো এই যে লেয়ার যেটা তৈরি হচ্ছে, এই লেয়ারটা তৈরি হবে না যদি ক্রস লিঙ্কিং গুলো না হয়, তাহলে তো এরা মানে এদিক ওদিক ছড়িয়ে যাবে সিঙ্গেল পলিমার গুলো মানে। তো সেই জন্য এই ক্রস লিঙ্কিংটা হওয়াটা খুব দরকার, এবং এই ক্রস লিঙ্কিংটাকে ব্লক করা হচ্ছে কিছু অ্যান্টিবায়োটিক্স, ঠিক আছে। আমরা যে অ্যান্টিবায়োটিক্স খেলে যে বলে যে ঠিক আছে ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে অ্যান্টিবায়োটিক্স নাও, তো এই অনেক অ্যান্টিবায়োটিক কি করে, এই ক্রস লিঙ্কিংটাকে ব্লক করে, যেরকম পেনিসিলিন, ঠিক আছে। পেনিসিলিন কি করে, যখন একটা ব্যাকটেরিয়া ডিভাইড করে বা গ্রো করে, তখন কি হয়, ওই যখন গ্রো করা বা ডিভাইড করার জন্য যখন নতুন সেল ওয়াল সিনথেসাইজড হওয়ার দরকার হয়, তখন কি হয়, এই নতুন সেল ওয়াল সিনথেসাইজড হওয়ার জন্য এই নতুন করে ক্রস লিঙ্কিং তৈরি হতে হয়, সেগুলোকে পেনিসিলিন ব্লক করে দেয়, এবং বেসিক্যালি সেল মানে ব্যাকটেরিয়াল সেলকে ডিভাইড করতে দেয় না বা গ্রো করতে দেয় না, ঠিক আছে। সো অ্যাজ এ
ব্যাকটেরিওস্ট্যাটিক হিসেবে কাজ করে। অনেকে আছে আবার মানে অনেক রকম অনেক টাইপ অফ অ্যান্টিবায়োটিক্স আছে যেগুলো ব্যাকটেরিসিডাল অ্যান্টিবায়োটিক্স বলে। ওগুলো কি করে, ওগুলো ডাইরেক্টলি ব্যাকটেরিয়াকে কিল করে। ওর মেকানিজমটা একটু অন্যরকম। মলিকুলার বায়োলজিতে তোরা দেখবি ওর মেকানিজমটা হচ্ছে ওরা ব্যাকটেরিয়া স্পেসিফিক রাইবোজোমকে ইনহিবিট করে এবং মানে ব্যাকটেরিয়ার প্রোটিন সিনথেসিসকে ব্লক করে ব্যাকটেরিয়াকে কিল করে। পেনিসিলিন কিন্তু সেরকম করে না, পেনিসিলিন বেসিক্যালি ব্যাকটেরিয়ার গ্রোথকে আটকায়। ঠিক আছে, তো তাই জন্য পেনিসিলিনকে ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক বলে। সো এটা গেল ব্যাকটেরিয়ার ওভারঅল ব্যাপারটা। এর থেকেই মোটামুটি যা কোশ্চেন আসে। আচ্ছা, এরপরে হচ্ছে ইউক্যারিওটিক সেল ওয়াল। ইউক্যারিওটিক সেল ওয়ালের মধ্যে এবার দেখ ইউক্যারিওটের মধ্যে কি কি পড়ছে, প্ল্যান্ট পড়ছে, কিছু ফাঙ্গাস আছে, ঠিক আছে, ফাঙ্গাল সেল ওয়াল, অ্যান্ড দেন আমাদের অ্যানিমাল। এবার অ্যানিমালের মধ্যেও আবার দু রকম হতে পারে, কারণ একটা টাইপ অফ ধর অ্যানিমাল আর্থ্রোপডসের ক্ষেত্রে একটা এক্সোস্কেলিটন থাকে, ঠিক আছে, মানে একটা হার্ড এক্সোস্কেলিটন থাকে। এই এক্সোস্কেলিটনের আবার একটা অন্য ফর্ম আছে, একটা স্পেসিফিক টাইপ অফ জিনিস দিয়ে তৈরি হয়। আর আদারওয়াইজ আমাদের যেটা থাকে সেটা হচ্ছে কোনো এরকম হার্ড ওয়াল বা কিছু থাকে না, জাস্ট সেলের বাইরে একটা মানে সেলগুলো একটা ম্যাট্রিক্সের মধ্যে থাকে যেটাকে আমরা এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স বলি। আচ্ছা, সো এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে ইউক্যারিওটিক সেল ওয়ালের ক্ষেত্রে বললাম যে প্রথমত যদি আমরা প্ল্যান্টের ক্ষেত্রে ধরি, ঠিক আছে, প্ল্যান্টের ক্ষেত্রেও একটা হার্ড সেল ওয়াল থাকে। এবার প্ল্যান্টের সেল ওয়াল কি দিয়ে তৈরি হয়, সেলুলোজ দিয়ে তৈরি হয়, ঠিক আছে। কাইটিনটা এক্ষুনি ভাবিস না, এটা এটা অন্য কারণে দিয়েছে, ঠিক আছে, এইটা থেকেই বোঝাই প্ল্যান্টের সেল ওয়াল এরকম। তো প্ল্যান্টের সেল ওয়াল এরকম সেলুলোজ ফাইবার দিয়ে তৈরি হয়, যেগুলো অনেকটা মাদুরের মতো। দেখ মানে মাদুর নিশ্চয়ই দেখেছিস তোরা, যে কিছু এরকম ভাবে থাকে ফাইবার্স আর কিছু তার সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এবং একটা ফাইবার ধর এই ফাইবারটা তলা দিয়ে গেলে আবার এই ফাইবারটার উপর দিয়ে যায়, আবার তলা দিয়ে আবার উপর দিয়ে, এরকম করে যায়। আবার এটাও ধর এটা যদি উপর দিয়ে যায় আবার এটা তলা দিয়ে যাবে, এটার উপর দিয়ে এটা তলা দিয়ে, এরকম ভাবে যাবে। এটা মাদুরের ক্ষেত্রে, বাট এটার ক্ষেত্রে এরকম হয় না। এটার ক্ষেত্রে জাস্ট এইভাবে কিছু ফাইবার্স থাকে আর তার সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিছু ফাইবার্স থাকে, ঠিক আছে, উপর নিচে করে থাকে। বেসিক্যালি ওটা একটা কি বলবো স্ট্রাকচারাল স্টেবিলিটি দেয়। এবং এই একটা ফাইবারের সঙ্গে আর একটা ফাইবারকে ধরে রাখে হচ্ছে এই পেকটিন আর হেমিসেলুলোজ, ঠিক আছে। তো সেলুলোজ গুলো মেজর স্ট্রাকচারাল ফাইবারস তৈরি করে, আর মাদুরের যে সুতোগুলো যেগুলো একটা কাঠির সঙ্গে আর একটা কাঠিকে ধরে রাখে, এইখানে সেই কাজটা করে হচ্ছে পেকটিন আর হেমিসেলুলোজ, ঠিক আছে। তো প্লাজমা মেমব্রেনের উপরে প্ল্যান্টের ক্ষেত্রে এরকম একটা সেল ওয়াল থাকে, ওকে। তো এবার এই সেলুলোজ যেটা সেটা কি দিয়ে তৈরি হয় বলতো, এটা বলা উচিত, সেলুলোজ কি দিয়ে তৈরি হয়, মানে তার মলিকুলার কম্পোনেন্টটা কি? बीटा ग्लूकोज दिए হ্যাঁ बीटा 1 लिंकेज ग्लूकोज হ্যাঁ হ্যাঁ, বিটা আলফাতে আমি যদি নাও যাই এখন তাহলে, হ্যাঁ কিছু বললি আর? না না হ্যাঁ মানে বিটা আলফা হয়তো অনেকে এখন কনফিউজ হয়ে যেতে পারিস, তো আমি বিটা আলফাতে না গেলেও মানে গ্লুকোজ দিয়ে তৈরি হয় মোট কথা। তো সেলুলোজও গ্লুকোজ দিয়ে তৈরি হয়। আমাদের বডিতে যেভাবে গ্লুকোজ স্টোরড হয় সেটা হচ্ছে গ্লাইকোজেনের ফর্মে, ঠিক আছে। প্ল্যান্টের ক্ষেত্রে সেটা সেলুলোজ হিসেবে স্টোরড হয়। তো মানে
আমাদের ক্ষেত্রে যে গ্লাইকোজেন স্টোরড হয় আর মানে প্ল্যান্টের ক্ষেত্রে যে সেলুলোজ স্টোরড হয় বা প্ল্যান্ট ওয়ালের ক্ষেত্রে যে সেলুলোজ থাকে তার বেসিক দুটো ডিফারেন্স আছে, কি বলতে পারবি? β14 লিঙ্কেজ আর β16 লিঙ্কেজ। কার কার কোনটা? β14টা সেলুলোজের, যেটা ভাঙতে পারে না আমাদের মানে ম্যামালিয়ানটা, হুম, আর β16টা ভাঙতে পারে, আচ্ছা, তাই জন্য আমরা সেলুলোজকে ডাইজেস্ট করতে খেতে পারি পারে না। না, মানে ডাইজেস্ট করতে পারে না, সেলুলোজ কাইটিন। হ্যাঁ, আর একটা কি ডিফারেন্স আছে? মানে এই যে পলিমার, যেটা পলিমার মানে চেনের একটা নেচারের ডিফারেন্স আছে সেলুলোজ আর গ্লাইকোজেনের মধ্যে। আচ্ছা, সেলুলোজ লিনিয়ার চেন হয় আর গ্লাইকোজেন ব্রাঞ্চড চেন হয়, ঠিক আছে? এটাও একটা ডিফারেন্স। ওকে, এটা জাস্ট বলে রাখছি, মানে এটা আবার বায়োকেমিস্ট্রিতে আসবে, হ্যাঁ 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 দাদা, এটাই। ঠিক আছে? তো এই বেসিক ডিফারেন্স থেকে অনেক সময় কোশ্চেন আসে। এবার হেমিসেলুলোজের এরকম স্ট্রাকচার, এখানে গ্যালাক্টোজ থাকে, ফুকোজ থাকে, আরো অনেক কিছু থাকে। পেকটিনেরও এরকম আরো মানে গ্লুকোজ ছাড়াও আরো অনেক কিছু থাকে, ঠিক আছে? তো এইগুলো ওরকম আর মনে রাখার দরকার নেই, জাস্ট সেলুলোজেরটা মনে রাখলেই হবে। ওকে, তো এবার আমি একটা অন্য জিনিস বলে তারপর আবার ওই প্ল্যান্ট ওয়ালটায় যাচ্ছি, ঠিক আছে? একটা মিনিট দে তো আমাকে। ওকে, সো হ্যাঁ, এবার আমি একটা জিনিস বলি যে ফাঙ্গাসের ক্ষেত্রে কি হয়, মানে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বললাম, প্ল্যান্টের ক্ষেত্রে বললাম, ফাঙ্গাসের ক্ষেত্রে যেটা হয়, ফাঙ্গাসের ক্ষেত্রে কিন্তু মানে যে পলিস্যাকারাইড যেটা থাকে সেল ওয়ালের হিসেবে, সেটা হচ্ছে কাইটিন, ঠিক আছে? কাইটিন দিয়ে তৈরি হয়। এবার এই কাইটিন ফাঙ্গাসের ক্ষেত্রেও থাকে, আবার কিছু আর্থ্রোপোডসদের যাদের এক্সোস্কেলিটন থাকে, মানে হার্ড এক্সোস্কেলিটন থাকে, তাদেরও এই কাইটিন থাকে এক্সোস্কেলিটনে, ঠিক আছে? যেমন ক্র্যাবের ক্ষেত্রে থাকে বা আদার ইনসেক্টস এর ক্ষেত্রে থাকে, মানে পিঁপড়ের ক্ষেত্রে দেখেছিস যে একটা হার্ড শেল থাকে বাইরে। তো হার্ড মানে বা তুই বলবি পিঁপড়েকে তো আমি ক্রাশ করতে পারি, মানে হার্ডনেস মানে ওদের হিসেবে হার্ড,
ঠিক আছে? তো সেটা হচ্ছে কাইটিন দিয়ে তৈরি হবে। কাইটিনের যেটা স্ট্রাকচারাল কম্পোনেন্ট বা মলিকুলার কম্পোনেন্ট সেটা হচ্ছে এন অ্যাসিটাইল গ্লুকোসামিন। ঠিক আছে? এন অ্যাসিটাইল গ্লুকোসামিনের লিনিয়ার পলিমার দিয়ে তৈরি হয়। ঠিক আছে? অ্যান্ড অ্যালগি অ্যান্ড প্ল্যান্টের ক্ষেত্রে, মানে হায়ার প্ল্যান্টের ক্ষেত্রে সেলুলোজ থাকে। ঠিক আছে? তো এই ডিফারেন্সটা মনে রাখবি, ফাঙ্গাসের ক্ষেত্রে কাইটিন থাকে আর অ্যালগি বা হায়ার প্ল্যান্টস এর ক্ষেত্রে সেলুলোজ থাকে। এন্ড সেলুলোজ কি দিয়ে তৈরি হয়, ও যেটা বললো যে β14 লিঙ্কেজ দিয়ে তৈরি হয়। ঠিক আছে? এইটা খুব ভালো করে মনে রাখবি, 14 কিন্তু এটা β14 লিঙ্কেজ দিয়ে সেলুলোজের বা কাইটিনের সুগার রেসিডিউ গুলো অ্যাটাচড থাকে। এবার এই β14 লিঙ্কেজকে আমরা আমাদের মানে ভাঙার জন্য কোনো এনজাইম নেই, মানে এটা ব্রেক করার জন্য আমাদের বডিতে কোনো এনজাইম নেই, মানে ম্যামালদের মানে অ্যাটলিস্ট হিউম্যান বডিতে। তো তাই জন্য আমরা কিন্তু দুম করে একটা গাছ খেয়ে ফেললে কোনো লাভ হবে না, কারণ আমরা প্রসেস করতে পারবো না ওটাকে ভালোভাবে। কিন্তু যেগুলো ধর গ্রেজার্স যারা হয়, মানে গরু ছাগল এদের ক্ষেত্রে, ওরা কিন্তু দিব্যি ঘাস খাচ্ছে, গাছের পাতা খাচ্ছে, ওরা তো ওটার উপরেই সার্ভাইভ করছে। তো ওরা কিভাবে সার্ভাইভ করে, ওদের ক্ষেত্রে একটা এনজাইম থাকে যেটা এই লিঙ্কটাকে ব্রেক করতে পারে। ঠিক আছে? তাই জন্য ওরা মানে ডাইরেক্টলি গাছের পাতা বা ঘাস খেয়ে সার্ভাইভ করতে পারে, আমরা পারবো না। কিন্তু আমাদের আমরা ফল খেলে ঠিক আছে, মানে ফলের মধ্যে কিন্তু সেলুলোজ জমা থাকে না, ফলের মধ্যে গ্লুকোজটা গ্লুকোজ হিসেবেই থাকে। ঠিক আছে? বা অন্য ফর্মে থাকে যেটা আমরা ব্রেকডাউন করতে পারি। ওকে, এবার এই যে সেলুলোজ যেটা আমি বললাম, যেটা যে দেখছি যে একটা প্লাজমা মেমব্রেনের উপরে এরকম একটা সেলুলোজের লেয়ার রয়েছে, তো এই লেয়ারটা কিন্তু মানে এরকম ভাবে সেলের ভেতরে তৈরি হয়, এরকম ভাবে মেমব্রেনের উপর চাপিয়ে দেওয়া হয় না। মানে সেটা কিভাবে হবে, সেটা তুই মানে মেমব্রেন থেকে এরকম একটা এলাবোরেট স্ট্রাকচারকে বার করবি কি করে? বা সেলের ওপরেও তো এরকম কেউ নেই যে সেল মেমব্রেনের বাইরে এরকম কেউ বসে নেই যে এরকম ভাবে জিনিসটাকে সাজাবে। তো জিনিসটা কিভাবে তৈরি হয়, জিনিসটা এরকম ভাবে তৈরি হয়ে সেল মেমব্রেনের উপর আসে না, জিনিসটা এইভাবে আসে। বেসিক্যালি সেলুলোজ তৈরি হয় ইউডিপি গ্লুকোজ থেকে, মানে ইউডিপি গ্লুকোজ লিঙ্কড হয়ে হয়ে সেলুলোজ তৈরি হয়। এবার ইউডিপিটা বেরিয়ে যায়, বেসিক্যালি গ্লুকোজ গুলো লিঙ্কড হয়। তো এটা একটু মনে রাখবি যে সেলুলোজ তৈরি হয় ইউডিপি গ্লুকোজ দিয়ে। ঠিক আছে? যখন দুটো গ্লুকোজ অ্যাটাচড হয় তখন ইউডিপিটা বেরিয়ে যায়। ওকে, তো সেল মানে প্লাজমা মেমব্রেনে কি থাকে, সেলুলোজ সিনথেস। এই কোশ্চেনটা অনেক সময় দেয় যে সেলুলোজ সিনথেস কোথায় থাকে, মানে সাইটোসেলে থাকে, প্লাজমা মেমব্রেনে থাকে, সেলের বাইরে থাকে। তো এটা থাকে হচ্ছে সেল মেমব্রেনে, এটা একটা ট্রান্সমেমব্রেন প্রোটিন। ঠিক আছে? পলিমেরিক ট্রান্সমেমব্রেন প্রোটিন, যেটা কি করে, যার মধ্যে দিয়ে একটা চ্যানেল আছে। এখানে কি হয় যে এই ইউডিপি গ্লুকোজ গুলো ঢোকে, ঢুকে একটার সঙ্গে আরেকটা অ্যাটাচড হতে থাকে। ঠিক আছে? এবং এই চ্যানেল থেকে এরকম ফাইবার হিসেবে, সেলুলোজ ফাইবার হিসেবে জিনিসগুলো বেরোয়। ঠিক আছে? এদিক দিয়ে সিঙ্গেল গ্লুকোজ মলিকিউল ঢোকে, ঢুকে এরকম ফাইবার হিসেবে এদিকে বেরোয়। এই যে ফাইবার গুলো বেরোচ্ছে, এই ফাইবার গুলোই বেসিক্যালি ডিপোজিটেড হয় সেল মেমব্রেনের উপরে। ঠিক আছে? এবং তারপরে সেই ফাইবার গুলোকে এরা অ্যাটাচ করে নেয়, এই পেকটিন আর হেমিসেলুলোজ এরকম ভাবে অ্যাটাচ করে নেয়। ওকে, এবার এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এই যে ফাইবার গুলো ধর বেরোচ্ছে, বেরোচ্ছে অ্যারেঞ্জড হবে, এগুলোর ওরিয়েন্টেশনটা অনেকটাই মাইক্রোটিবিউলস ডাইরেক্ট করে। সেলের মানে প্লাজমা মেমব্রেনের বেনিতে যে মাইক্রোটিবিউলস গুলো থাকে, তার ওরিয়েন্টেশন যেভাবে হয়, সেলুলোজ ফাইবারের যে ওরিয়েন্টেশন হবে সেটা এই এই ওরিয়েন্টেশনটা ডাইরেক্ট করে। ঠিক আছে? ওখান থেকে হয়তো কোশ্চেন নাও আসতে পারে, জাস্ট বলে রাখলাম, এখন বলা যায় না, অনেক জায়গা থেকেই কোশ্চেন দিচ্ছে। আচ্ছা, এবার একটা বেসিক কোশ্চেন, ঠিক আছে, তোদেরকে করছি, তারপর আমি প্রাইমারি সেল ওয়াল সেকেন্ডারি সেল ওয়াল এগুলোতে আসছি। সেটা হচ্ছে যে এই সেল ওয়ালের ইম্পর্টেন্সটা কি, মানে প্ল্যান্টের ক্ষেত্রে সেল ওয়ালের ইম্পর্টেন্সটা কি? আমাদের ক্ষেত্রে তো সেল ওয়াল নেই, আমরা তো দিব্যি আছি।
মানে প্ল্যান্টের ক্ষেত্রে তাহলে হঠাৎ করে দরকার পড়লো কেন? না থাকলে কি হতো? মানে কোনো প্রবলেম হতো? প্লান্টের যে মেকানিক্যাল স্ট্রেংথ था মানে একটু বুঝিয়ে বল। মানে ওই যে বাইরে যে ওর হার্ডি লেয়ারটা থাকে দ্যাট ইজ ক্রিয়েটেড বাই দ্য সেল ওয়াল না। দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডেবল, সেটা তো ঠিক আছে। মানে সেটা না থাকলে কি প্রবলেম হতো, আমি সেইটা মোর ফোকাস করছি। মানে হার্ডি লেয়ার না থাকলে কি প্রবলেম হতো? আমাদের তো ধর নেই। আমরা তো অ্যাকচুয়ালি যে কোনো স্ট্রেস কন্ডিশনে নিজেদেরকে অ্যাকর্ডিংলি অ্যাডজাস্ট করতে পারি, কিন্তু প্লান্টকে তো থ্রু আউট দ্য লাইফ টাইম ওই একই জায়গায় দাঁড়িয়ে শীত গ্রীষ্ম বর্ষা ফাঙ্গাল প্যারাসাইট সবকিছুই ওকে ফাইট করতে হবে ওখানে দাঁড়িয়ে। তার জন্য ওর আর একটা এক্সট্রা প্রোটেকশন দরকার নেই? সেটা একটা সেটা একটা রিজন যে প্ল্যান্ট তো মুভ করতে পারে না। আমাদের ধর ধর আমাকে এসে কেউ চিমটি কাটলো, আমি তাকে চড় মেরে পালিয়ে গেলাম, হতেই পারে, ঠিক আছে। বাট প্ল্যান্টকে গিয়ে যদি তুই কিছু দিয়ে একটা খোঁচাস, প্ল্যান্ট তো আর পালিয়ে যেতে পারবে না। তো সে কারণে প্ল্যান্টকে একটা এক্সট্রা হার্ড লেয়ার দরকার হয়, যাতে ভেতরের মানে অ্যাকচুয়ালি যে সফট টিস্যু গুলো সেগুলো যাতে আহ, মানে ক্ষতি না হয় তার, ঠিক আছে। এবার তুই কুড়ুল দিয়ে ঘা মারতে থাকলে সে তো গাছ মানে কাটবেই, ঠিক আছে, সেই তো অন্য জিনিস। বা দিয়ে তুই কেটে দিলি গাছ। বাট ওগুলো না যদি করিস, হার্শ ট্রিটমেন্ট মানে মেকানিক্যাল হার্শ ট্রিটমেন্ট না করলে অন্যান্য যে মানে ন্যাচারাল যে কজেস গুলো যেগুলো প্ল্যান্টের সফট টিস্যুকে ধর ক্ষতি করতে পারে বা ড্যামেজ করতে পারে, সেগুলোর থেকে অনেকটা আটকায়। এবং প্লাস আমাদের ধর একটা টাইপ অফ ইমিউন সিস্টেম আছে, বা আমরা অনেক রকম ড্রাগস নিতে পারি কোনো প্যারাসাইট ইনফেকশন হলে বা কোনো ফাঙ্গাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে। প্ল্যান্টের ক্ষেত্রেও এরকম কিছু মেটেরিয়ালস আছে যেগুলো সেকেন্ডারি মেটাবলাইটস এর আন্ডারে পড়ে, যেগুলো দিয়ে প্ল্যান্ট বেসিক্যালি নিজের ডিফেন্স করে এগেনস্ট ফাঙ্গাস বা প্যারাসাইট। বাট স্টিল তবুও প্ল্যান্টের আমাদের যেরকম স্কিন একটা ফার্স্ট লেয়ার অফ ডিফেন্স, ঠিক আছে, স্কিন মানে একটা প্রোটেক্ট করে আমাদেরকে, মানে স্কিনের মধ্যে দিয়ে ইজিলি মানে এগুলো কিন্তু ঢুকতে পারে না, ফরেন পার্টিকেল গুলো, ঠিক আছে। সেরকম প্ল্যান্টের ক্ষেত্রেও সেল ওয়াল ওর একটা স্কিন মানে একটা ব্যারিয়ার, যেটাকে ক্রস করে ইজিলি প্যারাসাইট বা ফাঙ্গাস গুলো প্ল্যান্টের ভেতরে সফট টিস্যুতে ঢুকতে পারে না, ঠিক আছে। এবার আরেকটা কারণ আছে, এটা একটা কারণ, ঠিক আছে, বাট আরেকটাও কারণ আছে। হ্যাঁ বল। প্ল্যান্টের গ্রোথটাকে কি সাপোর্ট করে, মানে স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক হয়ে? উম, ধর আমরা যে হাইট বাড়ছে আমাদের আমাদের তো সেল ওয়াল নেই। তুই ঠিক দিকেই যাচ্ছিস। প্রিভেন্ট করে? হুম, আচ্ছা ঠিক আছে, আমি বলছি। অনেকটা ঠিক বলেছিস। সেটা হচ্ছে যে আমাদের ক্ষেত্রে ধর একটা স্কেলিটন আছে, আমরা একটা স্কেলিটনের উপর দাঁড়িয়ে আছি। আচ্ছা, আমাদের উম, যা ইন্টারনাল অর্গান বল বা স্কিন বল বা মাসল বল, সেগুলো সবই একটা স্কেলিটনের সাথে আছে, ঠিক আছে। আমাদের যদি স্কেলিটন ড্যামেজ হয় তাহলে কিন্তু পুরো জিনিসগুলোই মানে ডিসপ্লেসড হয়ে যাবে, ঠিক আছে। তো সেই প্ল্যান্টের ক্ষেত্রে ওরকম তো কোনো হার্ড মানে ইন্টারনাল স্কেলিটন নেই। প্ল্যান্টকে ধর একটা গাছে যে দাঁড়িয়ে আছে, তো তাকে দাঁড়িয়ে থাকার জন্য তো একটা তার মেকানিক্যাল সাপোর্ট দরকার। সেটার জন্য অ্যাকচুয়ালি সেল ওয়াল থাকে। এবার বা আরো বেটার ওয়েতে যদি বলতে হয়, সেটা হচ্ছে এর একটা টার্ম আছে, সেটা হচ্ছে টার্গার প্রেসার, ঠিক আছে। টার্গার প্রেসার জিনিসটা কি? ধর এটা হচ্ছে একটা প্ল্যান্ট সেল, আমি সেল মেমব্রেন সেল ওয়াল আলাদা করে রাখছি না, এটাই ধরে নে সেল ওয়াল। আচ্ছা ঠিক আছে, সেল মেমব্রেনটা আলাদা করে রাখছি, এর ভেতরে ধর সেল মেমব্রেনও আছে, ঠিক আছে। এবার প্ল্যান্ট কি করে, মানে তুই ধর কোনো গাছকে যদি ধর দেখবি যে বাড়িতে যদি গাছ থাকে,
মানে এটা বাইরের গাছে তো ওইভাবে বুঝতে পারবি না, কারণ ও তো মাটির থেকে জল নিচ্ছে। বাড়িতে টবে যদি গাছ থাকে, দেখবি গাছে যদি কয়েকদিন ধরে জল না দিস, ঠিক আছে, মাটিটা যদি খুব শুকিয়ে যায়, তাহলে দেখবি গাছের ডালগুলো ঝুলে গেছে বা পাতাগুলো ঝুলে গেছে। তো এই যে একটা সাঙ্কেন কন্ডিশন হয়, সেটা হয় কারণ প্ল্যান্টের বডিতে জল থাকে না। প্ল্যান্ট কিভাবে নিজেকে সোজাভাবে ধরে রাখে, সেটা হচ্ছে একটা প্রেসার ক্রিয়েট করে। ধর এটা স্টেম, এটা ব্রাঞ্চেস গুলো রয়েছে। প্ল্যান্ট কি করে, একটা ওয়াটার প্রেসার ক্রিয়েট করে, মানে প্ল্যান্ট সেলের মধ্যে একটা হিউজ ওয়াটার প্রেসার থাকে, ঠিক আছে, যেগুলো সবসময় আউটওয়ার্ড প্রেসার ক্রিয়েট করে। তো এইভাবে আউটওয়ার্ড প্রেসার ক্রিয়েট করে কি করে, প্ল্যান্ট নিজেকে একটা কি বলবো, একটা ফোলা ফোলা ভাব ধরে রাখে, মানে একটা হার্ড স্ট্রেটেন্ড কন্ডিশন ধরে রাখে। তাই জন্য তুই যদি জল না দিস মানে বাড়ির গাছে, তাহলে কি হয়, এই যেহেতু মানে ওয়াটারটা লেভেলটা অনেক ড্রপ করে সেলের মধ্যে, তাই জন্য এই প্রেসারটা অতটা থাকে না। তাই জন্য এই ফ্ল্যাসিড হয়ে যায় ব্রাঞ্চেস গুলো বা পাতাগুলো বল। ওকে, বাট এর একটা প্রবলেম আছে টার্গার প্রেসারে। তুই যদি শুধু একটা সেল মেমব্রেনের ভরসায় জিনিসটাকে রাখিস এবং তারপরে যদি টার্গার প্রেসার ক্রিয়েট করিস তার উপর, তাহলে এটা বার্স্ট করবে। মানে বেলুনের ভেতরে যেরকম খুব বেশি যদি প্রেসার দিস তাহলে বেলুনটা বার্স্ট করে, সেরকম এখানেও যদি তুই খুব বেশি প্রেসার ক্রিয়েট করিস, যদি শুধু প্লাজমা মেমব্রেন থাকে, তাহলে সেটা কিন্তু বার্স্ট করবে। তো যে যাতে এই প্লাজমা মেমব্রেনটা বার্স্ট না করে এন্ড স্টিল একটা এই প্রেসারটা মেনটেন করে গাছ সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, তাই জন্য প্লাজমা মেমব্রেনের বাইরে একটা এক্সট্রা কোটিং থাকে, যেটা খুব হার্ড হয় এবং যেটা এই প্রেসারটাকে উইথস্ট্যান্ড করতে পারে, ঠিক আছে, উইথস্ট্যান্ড করে একটা হার্ডেন কন্ডিশন ধরে রাখতে পারে, ঠিক আছে। এই টার্গার প্রেসারটাকে ইউজ করার জন্য টু স্টে ইরেক্ট অ্যান্ড যাতে ফ্ল্যাসিড না হয়ে যায় গাছ, তো এই সেটার জন্য আর একটা রিজন হচ্ছে সেল ওয়াল থাকে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে। ওকে, তো মানে ব্যাকটেরিয়াদেরও সেম পদ্ধতি প্রায় তো, হ্যাঁ আরেকবার বল। তাই তো? ওদের বলছি ব্যাকটেরিয়াদেরও সেম টার্গেট প্রেসারে ইউজ হয়, তাই বলছি। বলতে পারিস ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সিমিলার টার্গার প্রেসার ইউজ হয়, হ্যাঁ। তবে টার্গার প্রেসারটা প্ল্যান্টের ক্ষেত্রে আরো অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তো সেল ওয়াল অতটা বেশি নেই, জাস্ট একটা লেয়ার, ওটা দিয়ে কিছু যায়ও আসে না। তো স্টিল ওখানে ওই মতোই থাকে, সাইটোস্কেলেটন প্রোটিনটা শুধুমাত্র, হ্যাঁ, কারণ সাইটোস্কেলেটন প্রোটিনটার জন্য সবকিছু, এটাই। হ্যাঁ। তো বাট প্ল্যান্টের ক্ষেত্রে এই টার্গার প্রেসারটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এইবার আসি আমি হচ্ছে প্রাইমারি এন্ড সেকেন্ডারি টার্সিয়ারি সেল ওয়াল জিনিসগুলো কি। এবার দেখ, এখানে একটা কোশ্চেন আসে, সেটা আমি বলছি। সেটা হচ্ছে, ধর এই যে সাইটোপ্লাজম, এর উপরে তো প্লাজমা মেমব্রেন। এবার আমি বলেছি কিভাবে সিনথেসাইজড হয় সেল ওয়াল, যে প্লাজমা মেমব্রেনে সিনথেস থাকে, সেটা সেলুলোজকে সিনথেসাইজ করে। তো তাহলে প্রথম যে সেল ওয়ালটা মানে ডিপোজিটেড হবে, সেটা প্লাজমা মেমব্রেনের জাস্ট উপরে হবে, ঠিক আছে। এবার ধর এটা প্রথম, আচ্ছা আমি এখানে দেখলে গুলিয়ে যাবে, আমি এখানে দেখাচ্ছি, মানে এটা একটু বুঝে নেই, এটা অনেক সময় এক্সামে গুলিয়ে যায় এবং ওখান থেকে কোশ্চেন আসে। এটা ধর প্লাজমা মেমব্রেন, অর্থাৎ প্রথম যে সেল ওয়ালটা ডিপোজিটেড হলো, সেটা এইভাবে ডিপোজিটেড হলো। এবার গাছ বাড়ছে, মানে প্রথমে ধর গাছের গুড়িটা এরকম ছিল, তারপরে গুড়িটা আরো মোটা হলো। মোটা হচ্ছে মানেই আরো সেল ওয়াল ডিপোজিটেড হচ্ছে, ঠিক আছে। তাহলে এবার যদি ধর আর একটা সেল ওয়াল ডিপোজিট হতে হয়, সেটা তাহলে কোথায় হবে? সেটা এর বাইরে হবে না এর মাঝখানে হবে? মানে প্লাজমা মেমব্রেন আর এই সেল ওয়ালটার মাঝখানে হবে, কোথায় হবে? মানে প্লাজমা মেমব্রেন আর সেল ওয়ালটার মাঝখানে হবে তো নাকি? সেটা তুই ভেবে বল, মানে কেন হবে? এখানে তো হবে মনে নাকি এখানে হবে? প্লাজমা মেমব্রেন আর সেল ওয়ালের মাঝখানে হবে। প্লাজমা মেমব্রেন আর সেল ওয়ালের মাঝখানে হবে, ঠিক। তো বেসিক্যালি সেকেন্ড
যেটা হবে, এটা যদি ফার্স্ট মানে এটা যদি ধর প্রাইমারি হয়, তাহলে সেকেন্ডারিটা কোথায় হবে? প্রাইমারির তলায়, মানে ভেতরের দিকে, মানে প্লাজমা মেমব্রেনের প্রাইমারি ভেতরের দিকে। টারশিয়ারি হলে এখানে হবে, ঠিক আছে? তো যত বেশি সেল ওয়াল হবে তত প্রাইমারিটা কি হবে? বাইরের দিকে যেতে থাকবে, ঠিক আছে? এটা আবার কোয়াটার্নারি হলে এখানে আর একটা হবে। তো যত বেশি সেল ওয়াল হবে, যত বেশি এটা থিকেন্ড হতে থাকবে, তত ফার্স্ট যে সেল ওয়ালটা তৈরি হয়েছিল সেটা বাইরের দিকে যেতে থাকবে। এবার এটার রিজন হচ্ছে এটাই যে যেহেতু মানে প্লাজমা মেমব্রেন মানে প্লাজমা মেমব্রেনের যে সিনথেসটা থাকে সেটা মানে এই জিনিসটাকে তৈরি করে, যেটা দেখিয়েছিলাম, এই সেলুলোজ মাইক্রোফাইব্রিলস গুলোকে তৈরি করে। অনেক সময় কোশ্চেন যেটা দেয় যে এই যে প্রাইমারি সেল ওয়াল তৈরি হলো বা সেকেন্ডারি সেল ওয়াল তৈরি হলো, এই সেকেন্ডারি সেল ওয়ালটা প্রাইমারি সেল ওয়ালের বাইরে থাকে না ভেতর দিকে থাকে, ঠিক আছে? এটা অনেক সময় গুলিয়ে যায় কিন্তু এক্সামে, যদি এই লজিকটা মনে না রাখিস। তো সবসময় মনে রাখবি যে প্রাইমারি সেল ওয়ালের ভেতরের দিকে সেকেন্ডারি থাকে, ঠিক আছে? মানে যত বেশি লেয়ার হবে তত ভেতরের দিকে থাকবে, ওকে? অ্যান্ড মানে দাদা লেয়ারকে যদি তৈরি করতে হয় তাহলে তো প্লাজমা মেমব্রেনকে ভেদ করতে হবে, এবার যদি প্রাইমারি লেয়ারকে ভেদ করতে তো পারবে না, হুম ওটা ভিতরেই হবে, এটাই হুম ব্যাপার। এটাই লজিক। এবার এই যে পেকটিন, এর আরেকটা ইম্পর্টেন্স আছে। একটা তো হচ্ছে পেকটিন আর হেমিসেলুলোজ, বললাম যে সুতোর মতো এগুলোকে ধরে রাখে সেলুলোজ ফাইব্রিলস গুলোকে। আর একটা ইম্পর্টেন্স হচ্ছে এরা কি হয়, এরা ওয়াটারকে ধরে রাখতে পারে, অ্যাবজর্ব, মানে এরা ক্যালসিয়ামকে বাইন্ড করে, ক্যালসিয়াম আয়নকে, এবং তার জন্য ওরা ওয়াটারকে ধরে রাখতে পারে নিজের সাথে। ওয়াটারকে ধরে রাখার সুবিধাটা কি? হাইড্রেশন, ঠিক আছে? আমাদের স্কিনেও যেরকম মানে যে মানে স্কিন তো একটা এপিথেলিয়াল লেয়ার, তো এপিথেলিয়াল সেলের চারিদিকে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স আছে, তো সেখানেও যে ধর কার্বোহাইড্রেট মোটিভস গুলো আছে সেগুলো ওয়াটারকে ধরে রাখে। কারণ কি? যে স্কিনের হাইড্রেশনটা মেনটেন করে। এই যে শীতকালে যে স্কিন রাফ হয়ে যায় বা শুকিয়ে যায়, তার কারণ ও মানে ওয়াটারটা ধরে রাখতে পারে না বলে। কারণ শীতকালে কি হয়, যে ঠান্ডাতে ব্লাড ভেসেলস গুলো কনস্ট্রিক্টেড হয়ে যায়, ওয়াটার কম রিলিজড হয়, ঠিক আছে? তো সেরকমই যাতে শুকিয়ে না দেয় সেল ওয়ালটা, তাই জন্য ওয়াটারকে ধরে রাখতে হয়, একটা হাইড্রেশন কোটিং ধরে রাখতে হয়। তো সেটা করে হচ্ছে পেকটিন, ঠিক আছে? আর এদের সাথে এখানে একটা জিনিস দেখানো নেই, সেটা হচ্ছে লিগনিন বলে একটা কম্পোনেন্ট থাকে, ঠিক আছে? এই লিগনিনও কি করে, লিগনিনটা অনেকটা আঠার মতো জিনিস, ঠিক আছে? বেসিক্যালি পুরো এই স্ট্রাকচারটাকে হার্ডেন করতে হেল্প করে লিগনিন। তো যত পুরনো সেল ওয়াল হয় তার লিগনিনের অ্যামাউন্ট তত বেশি থাকে, ঠিক আছে? তো তাই জন্য যত গাছ ওল্ডার হতে থাকে তার দেখবি আহ মানে বাইরের যে কি বলবো, যে ওয়ালটা, ঠিক আছে, সেটা অনেক বেশি হার্ডেন হয়। মানে সেল ওয়াল শুরু থেকেই থাকে, যে কোনো মানে প্ল্যান্টে সেল ওয়াল একদম শুরু থেকেই থাকে, কিন্তু যখন একটা প্ল্যান্ট সিড থেকে গ্রো করছে তখন দেখবি অনেক সফট থাকে। যত পুরনো হয় গাছটা, যত মানে কি বলবো, মেন স্টেমটা যত মোটা হতে থাকে বা ওল্ডার হতে থাকে, তত ওটা বেশি শক্ত হতে থাকে, ঠিক আছে? তো সেটা হয় হচ্ছে লিগনিনের জন্য। তো এটা মনে রাখবি, যত সেল ওয়ালটা পুরনো হতে থাকে তত বেশি লিগনিন ওতে জমা হতে থাকে। এক্সকিউজ মি, হ্যাঁ, তো মানে কি যত লেয়ার্স হয় ওই লেয়ার্স গুলো লিগনিন প্রডিউস করে কি প্ল্যান্টস মধ্যে থাকে তো ইট গেটস ইনক্রিজড? হোয়াট ইজ ইট? না, the cell synthesizes the lignin, of course. Okay, it gets synthesized inside, but then it gets deposited outside. Okay, so it's not secreted by the layers. It's secreted It cannot be from the secreted. cell. Yes, of course, it has to be secreted by the cell, because all the enzymes and everything that are required to synthesize the lignin are inside the cell only. I mean, inside the cytoplasm. These are non-living components. Basically, cell wall is a non-living component. Huh.
this is the living part, so of course it has to come from inside. ওকে, সো এইগুলো আমি সবই বলে দিলাম। তাহলে মানে আমি যা বললাম সব এখানেই লেখা আছে। অক্সিজেনের ব্যাপারটা, মানে এই এক্সপেনশন কিভাবে কাজ করে এগুলো আই গেস তোদেরকে বলেছে। এগুলো প্ল্যান্ট ফিজিওলজিতে পড়ানো হয়েছে তো, মানে অক্সিজেন কিভাবে সেল গ্রোথে হেল্প করে। হ্যাঁ স্যার, আগের ক্লাসে হয়েছে। হয়েছে তো। এক্সপেনশনের ব্যাপারে পড়িয়েছে, এক্সপেনশন কিভাবে কাজ করে। না স্যার, সেইগুলো এখন হয়নি, ওইগুলো পরে ম্যাম পড়ায় বলেছেন। পরে পড়াবে, আচ্ছা। হ্যাঁ স্যার। অক্সিজেন বেসিক্যালি এক্সপেনশনের থ্রু দিয়ে কাজ করে সেল ওয়ালের উপরে, ঠিক আছে। তোদের আগে তাহলে মানে এক একটা হরমোন কিভাবে সিগন্যালিং, যেটা ওইগুলো তোদেরকে পড়িয়েছে আগের ক্লাসে, অক্সিজেন আর সাইটোকাইনের, তাই তো? হ্যাঁ স্যার, শুরু হয়েছে এটা আগের ক্লাস থেকে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে সেলুলোজটা সিনথেসাইজ হয় কিভাবে আমি বললাম, ট্রান্সমেমব্রেন প্রোটিন দিয়ে, একটা এনজাইম দিয়ে। বাট এই হেমি সেলুলোজ আর পেকটিন, এই যে কম্পোনেন্টস গুলো, মানে ছোট ছোট যে কম্পোনেন্টস গুলো যেগুলো সেলুলোজ মাইক্রোফিলামেন্টকে ধরে রাখে, সেগুলো সিনথেসাইজড হয় কিন্তু সেলের মধ্যে, মানে গলজি অ্যাপারেটাস এর মধ্যে। ওকে, তো সেটা মনে রাখবি। আচ্ছা, এই গেল পুরো ব্যাকটেরিয়ার প্ল্যান্টের ব্যাপারটা। এবার মোস্টলি দ্য চ্যাপ্টার উইল ডিল উইথ অ্যানিমাল সেল ম্যাট্রিক্স, সেল ম্যাট্রিক্স ইন্টারাকশন এন্ড এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। ওকে, সো অ্যানিমালের ক্ষেত্রে কি হয়, যে কোনো তো সেল ওয়াল নেই, ওর ক্ষেত্রে যেটা হয় যে একটা সেলের বাইরে কিছু কম্পোনেন্টস থাকে, যেটাকে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স বলে, ঠিক আছে। তো এবার বেসিক্যালি এটার বিভিন্ন রকম নেম আছে, মানে বিভিন্ন বডির বিভিন্ন পোর্শন এটাকে বিভিন্ন ভাবে বলা হয়। যেমন যেখানে এটা খুব থিন হয়, ঠিক আছে, মানে ধর এপিথেলিয়াল সেলস এর ক্ষেত্রে, এপিথেলিয়াল সেলস এর ক্ষেত্রে এই জিনিস, এই সেম এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স জিনিসটাকে বেসাল ল্যামিনা বলে, ঠিক আছে। মানে একটা ল্যামিনা, ল্যামিনা মানে হচ্ছে একটা পাতলা কি বলবো শীটের মতো। তো এপিথেলিয়াল সেলের তোরা জানিস যে দুটো পোর্শন থাকে, একটাকে এপিকাল সাইড বলে, একটাকে বেসাল সাইড বলে। তো এই বেসাল সাইডটা যেটার উপর রেস্ট করে, যে সাবস্ট্রেটামটার উপর, সেটাকেই বেসাল ল্যামিনা বলে, ঠিক আছে। এবার এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স আমাদের ক্ষেত্রে, মানে প্ল্যান্টের ক্ষেত্রে যেরকম কি প্ল্যান্ট অল সব জায়গাতে একই রকম, মানে মেজরলি একই রকম। বাট আমাদের ক্ষেত্রে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সটা বিভিন্ন অর্গানের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। যেখানে হার্ড হওয়ার দরকার হয় সেখানে হার্ড হয়, যেখানে সফট হওয়ার দরকার হয় সেখানে সফট হয়। যেমন ধর বোনস এর ক্ষেত্রে, কি হার্ডনেস দরকার, তো তাই জন্য ক্যালসিয়াম ডিপোজিশন হয় হার্ড এর জন্য। তো বোনস এর ক্ষেত্রে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স হার্ড হয়। মাসেলের ক্ষেত্রে যেমন, বা অ্যাডিপোজ টিস্যুর ক্ষেত্রে যেমন এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স সফট হয়, ঠিক আছে। তো এক একটা জায়গায় এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স তাই জন্য এক এক রকম টাইপ অফ কম্পোনেন্টস দিয়ে তৈরি হয়। প্রায় প্রত্যেকটা জায়গাতেই কোলাজেন থাকে, ঠিক আছে, কোলাজেন প্রায় প্রত্যেকটা জায়গাতেই থাকে। বাট এখানেও একটা ডিফারেন্স আছে, যে ডিফারেন্ট অর্গানে কোলাজেনও আবার আলাদা আলাদা রকমের হয়। কোথাও শর্ট ফাইবার থাকে, কোথাও লং ফাইবার থাকে, ঠিক আছে। যেখানে লং ফাইবার থাকে সেখানে অনেক বেশি হার্ডেন হয়, ঠিক আছে, এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সটা। যেখানে শর্ট ফাইবার থাকে সেখানে একটু সফট হয়। তো এটা একটু মনে রাখবে যে অ্যানিমাল সেলস এর ক্ষেত্রে সেল, মানে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স এর কম্পোনেন্টস গুলো ভ্যারি করে অর্গান টু অর্গান, প্লাস কোলাজেনের সাথে যে আরো কম্পোনেন্টস গুলো থাকে সেগুলোও ভ্যারি করে, ঠিক আছে। এন্ড এই যে আউটার কোটিংটা, তোরা মানে প্লাজমা মেমব্রেনের দিন বলেছিলাম যে প্লাজমা মেমব্রেনে
প্লাজমা মেমব্রেনে যে ধর ট্রান্সমেমব্রেন প্রোটিন থাকছে তার সাথে কিছু এরকম কার্বোহাইড্রেট অ্যাটাচ থাকে, ঠিক আছে? এই কার্বোহাইড্রেট গুলো আর এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের যে কার্বোহাইড্রেট কম্পোনেন্ট বা যে ডিফারেন্ট কম্পোনেন্টস গুলো সেগুলোকে অনেক সময় গ্লাইকোক্যালিক্স বলা হয়, ঠিক আছে? তো এই পলিস্যাকারাইড রিচ গ্লাইকোক্যালিক্স এর কাজ কি আমি আগের দিন বলেছিলাম, সেটা হচ্ছে একটা হচ্ছে ওয়াটারকে ধরে রাখা, ঠিক আছে, সেলের বাইরে একটা হাইড্রেশন মেনটেন করা যাতে সেল শুকিয়ে না যায় বা এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সে শুকিয়ে না যায়। আর একটা হচ্ছে এই গ্লাইকোক্যালিক্স এর থ্রু দিয়ে একটা সেল আর একটা সেলের সঙ্গে কমিউনিকেট করতে পারে বা একটা সেল তার এনভায়রনমেন্টের সঙ্গে কমিউনিকেট করতে পারে, ঠিক আছে? এবার আমরা দেখবো যে কি কি কম্পোনেন্টস দিয়ে এই এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স তৈরি হয়। তো একটা বললাম যে মেজর কম্পোনেন্ট হচ্ছে মানে স্ট্রাকচারাল কম্পোনেন্ট হচ্ছে কোলাজেন। এবার কোলাজেন খুব ইন্টারেস্টিং একটা প্রোটিন, ঠিক আছে? কোলাজেনের স্ট্রাকচারটা দেখ, কোলাজেন হেলিক্যাল প্রোটিন, মানে এরকম একটা হেলিক্স মানে ঘুরে ঘুরে আসছে, একটা হেলিক্যাল স্ট্রাকচার মেনটেন করছে, কিন্তু এটা হচ্ছে ট্রিপল হেলিক্স, ঠিক আছে? একটা, এই একটা দুটো আর এদিক থেকে একটা আছে, ঠিক আছে? এরকম হয় তিনটে কোলাজেন, তাই জন্য ট্রিপল হেলিক্যাল স্ট্রাকচার। এবার এর হেলিক্সের একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, দেখ এই হেলিক্সটা কিন্তু এই যে টার্ন গুলো এগুলো অনেক বড় বড় টার্ন। প্রোটিনের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম আলফা হেলিক্স, বা তোরা জানিস যে আলফা হেলিক্স কিন্তু অনেক শর্ট টার্ন হয়, বা ডিএনএ এর ক্ষেত্রে অনেক এর থেকে শর্ট টার্ন হয়, ওকে? কিন্তু কোলাজেনের ক্ষেত্রে কি, কোলাজেনের ক্ষেত্রে একটু লং টার্নটা অনেক লম্বা, অনেক বড়, অনেকটা জায়গা জুড়ে এই টার্নটা আছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এর অ্যামাইনো অ্যাসিড কম্পোজিশন, ঠিক আছে? এর ক্ষেত্রে যে অ্যামাইনো অ্যাসিড কম্পোজিশনটা সেটাকে বলে একটা মানে কি বলবো ট্রাইপার্টাইট রিপিট দিয়ে তৈরি হয়, সেটা হচ্ছে গ্লাইসিন এক্স ওয়াই। এবার এই গ্লাইসিনটা কমন, গ্লাইসিনটা প্রত্যেকটা, এই ধর এটা যদি 1 হয় 2 3 4, ঠিক আছে? প্রত্যেক দুটো অ্যামাইনো অ্যাসিড পর পর গ্লাইসিন থাকতেই হবে। গ্লাইসিনটা কি করে, গ্লাইসিনটা ফ্লেক্সিবিলিটি দেয়। গ্লাইসিনের যেহেতু মানে সাইড চেন তো খুবই মানে সব থেকে ছোট, তাই জন্য গ্লাইসিন খুব একটা স্টেরিক হিন্ড্রেন্স দেয় না কোন একটা হেলিক্সে, ঠিক আছে? তো গ্লাইসিন বেসিক্যালি ফ্লেক্সিবিলিটি দেয়, যার জন্য এই হেলিক্সটা তৈরি হয়। কিন্তু এই হেলিক্সটা যাতে খুব বেশি না হয়ে যায়, মানে খুব শর্ট টার্ন যাতে না হয় ডিএনএ বা প্রোটিনের আলফা হেলিক্সের মতো, তাই জন্য এর একটা সার্টেন রিজিডিটিও দরকার, মানে এইখানে ফ্লেক্সিবিলিটি দরকার, আবার তারপরে গিয়ে রিজিডিটি দরকার, ঠিক আছে? তো এই রিজিডিটিটা দেয় হচ্ছে অন্য অ্যামাইনো অ্যাসিড গুলো, এক্স ওয়াই এর অ্যামাইনো অ্যাসিড গুলো, যার মধ্যে দুটো প্রিভ্যালেন্ট অ্যামাইনো অ্যাসিড আছে, একটাকে বলা হচ্ছে প্রোলিন আর একটাকে বলা হচ্ছে হাইড্রক্সিপ্রোলিন, ঠিক আছে? এই প্রোলিনের কি আছে, প্রোলিনের একটা রিং স্ট্রাকচার আছে, ঠিক আছে? যেটা কি করে, যেটা একটা কি বলবো স্ট্রেটেন স্ট্রাকচার তৈরি করতে হেল্প করে। এ বেসিক্যালি বেন্ড হতে দেয় না এই জায়গাটাকে, তো তাই জন্য এই জায়গাটা বেন্ড হতে পারে না, শুধু গ্লাইসিনের পোর্শনটা বেন্ড হতে পারে। তো তাই জন্য কোলাজেনের হেলিক্সের দু রকমই প্রপার্টি পাওয়া যায়, কিছুটা ফ্লেক্সিবিলিটি থাকে, আবার অনেকটা মানে স্ট্রেটেন বা হার্ডেন্ড নেচারও থাকে, যেটা আমাদের ক্ষেত্রে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সে দরকার হয়, ঠিক আছে? মানে খুব বেশি যদি ফ্লেক্সিবিলিটি থাকে তাহলে আমাদের এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স গুলো ফ্ল্যাসিড হয়ে যাবে, ঠিক আছে, চামড়া ঝুলে যাবে। আবার খুব বেশি যদি শক্ত মানে মানে সেল ওয়ালের মতো নেচার হয়, তাহলে ধর খুব শক্ত হয়ে যাবে, তাহলে আর আমাদের চামড়ার যে মানে স্কিনের যে সফটনেসটা সেটা থাকবে না। স্কিন, আমাদের স্কিনও ওরকম গাছের মতো, গাছের মানে কি বলবো সেল ওয়ালের মতো হার্ড হয়ে যাবে। তো সেই জন্য এরকম স্ট্রাকচারটা মেনটেন করে। আর হাইড্রক্সি প্রোলিন কি, প্রোলিনটা হাইড্রক্সিলেটেড হয়ে যায়, ঠিক আছে? এই হাইড্রক্সিলেশনের কারণ কি বলতে পারবি, মানে কোনো আইডিয়া আছে? মানে প্রোলিনই তো ভালো ছিল, হঠাৎ করে হাইড্রক্সি প্রোলিন বানানোর দরকার কি পড়লো? তার জন্য তো আবার একটা এনজাইম লাগবে, হাইড্রক্সি প্রোলাইল হাইড্রক্সিলেজ, এত কষ্ট কি দরকার ছিল?
তো একটার সাথে আরেকটা জোড়ার জন্য, বন্ডিং ফর্মের জন্য। কি বন্ডিং? হ্যাঁ, কিছুটা ঠিক বলেছি, মানে কি বন্ডিং জুড়বো তো বটেই। হাইড্রোজেন বন্ডিং। হাইড্রোজেন বন্ডিং কার কার মধ্যে হাইড্রোজেন বন্ডিং? দুটো কোলাজেনের মধ্যে, দুটো হেলিক্সের মধ্যে। দুটো হেলিক্সের মধ্যে। দুটো হেলিক্সের মধ্যে যে হাইড্রোজেন বন্ডিং দরকার হয় সেটা এই হাইড্রোক্সিপ্রোলিন প্রোভাইড করে, মানে তার ওএইচ গ্রুপটা প্রোভাইড করে, ঠিক আছে? তো তাই জন্য মানে কোলাজেনের মধ্যে হাইড্রোক্সিপ্রোলিনও দরকার হয়। অনেক সময় যেটা প্রবলেম হয় যে ভিটামিন সি, হাইড্রোক্সিপ্রোলিনের ইম্পর্টেন্সটা কি, মানে হয়তো তোরা ভাবতে পারিস যে তাহলে প্রোলিন আছে, হাইড্রোক্সিপ্রোলিন হয়তো না থাকলেও চলবে। না, হাইড্রোক্সিপ্রোলিনও থাকতে হবে। তার কারণ হচ্ছে এটা বোঝা যায় যখন স্কারভি হয়, যখন ভিটামিন সি ডেফিসিয়েন্সি হয়। তো এই ভিটামিন সি হচ্ছে এই প্রোলাইল হাইড্রোক্সিলেজ, যেটা প্রোলিন থেকে হাইড্রোক্সিপ্রোলিন তৈরি করে, ঠিক আছে? এই প্রোলাইল হাইড্রোক্সিলেজের কি বলবো, কোফ্যাক্টর বেসিক্যালি, ঠিক আছে? তো ভিটামিন সি এর যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে প্রোলাইল হাইড্রোক্সিলেজ ঠিকমতো কাজ করতে পারে না, তো প্রোলিন থেকে হাইড্রোক্সিপ্রোলিন প্রপারলি তৈরি হয় না, ঠিক আছে? তো তখন যেটা হয় যে যে কন্ডিশনটা হয় সেটাকে স্কারভি বলে। স্কারভিতে কি হয়, যে বিভিন্ন যে আমাদের কানেকটিভ টিস্যুস আছে সেগুলো প্রপারলি ফর্ম করে না, ঠিক আছে? সেগুলো খুব উইকেন্ড কন্ডিশনে থাকে, ছেড়ে যায় বা ফেটে যায়, এরকম হয়। তো যেমন বিভিন্ন জায়গায় স্কিন লিজেন্স হয়, স্কিন প্রপারলি নিজের স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি মেনটেন করতে পারে না বলে, বা গাম ব্লিডিং হয়, কারণ গাম মানে মাড়িতে একটু সামান্য ধাক্কা বা আঘাত লাগলেই কি হয় যে মানে মাড়ি ফেটে রক্ত বেরোয়, কারণ ওটা মাড়ির যে মানে গামের যে স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি সেটা ধরে রাখতে পারে না প্রপারলি। তো ভিটামিন সি ডেফিসিয়েন্সি হলে তাই জন্য স্কারবি হয়, এবং স্কারবি হয় হচ্ছে প্রোলাইল হাইড্রোক্সিলেজ ঠিকমতো কাজ করতে পারে না বলে, ঠিক আছে? তো এখান থেকে এই প্রোলাইল মানে হাইড্রোক্সিপ্রোলিনের ইম্পর্টেন্সটা বোঝা যায়। মানে হাইড্রোক্সিপ্রোলিন না থাকলেও কিন্তু একটা সিঙ্গেল এরকম ফাইবার তৈরি হবে, কিন্তু এই প্রপার যে ট্রিপল হেলিক্স কন্ডিশনটা সেটা মেনটেন করতে পারবে না, তাই জন্য কানেকটিভ টিস্যু উইক হয়ে যায়। ওকে, এবার মোস্ট অ্যাবান্ডেন্ট কোলাজেন টাইপ 1, ঠিক আছে? এবার মানে এরকম আরো অনেক রকমের 12-13টা অ্যাটলিস্ট কোলাজেনের ফর্ম আছে, তো সেগুলো মনে রাখার দরকার নেই কোন মানে অর্গানে কি টাইপ অফ কোলাজেন থাকে, এখানে হয়তো দেওয়াও আছে, হ্যাঁ এই যে দেওয়া আছে, বাট এগুলো মনে না রাখলেও চলবে। এখানে প্রচুর টাইপ অফ কোলাজেনের ব্যাপারে দেওয়া আছে, কোনটা কোথায় থাকে না থাকে এগুলো দরকার হয় না, মানে সিএসআর এর জন্য দরকার হবে না। এতক্ষণ যেগুলো বললাম সেগুলো মনে রাখলেই চলবে, যে প্রোলিনের কোলাজেনের রিপিটটা কিরকম, ঠিক আছে? গ্লাইসিন, মানে এবার কোশ্চেনে যেটা দিতে পারে, যে কোশ্চেনে তো ওরকম গ্লাইসিন এক্স ওয়াই দিয়ে দেবে না, হয়তো গ্লাইসিন প্রোলিন হাইড্রোক্সিপ্রোলিন দেবে, হয়তো আর্জিনিন প্রোলিন হাইড্রোক্সিপ্রোলিন এরকম দিল অপশন একটা, হয়তো গ্লাইসিন আর্জিনিন সামথিং আর একটা সেরিন বা কিছু দিল। তো এইসব দিয়ে বললো মানে মোস্টলি ফাউন্ড মোটিভ কোনটা, তো সেটা হবে গ্লাইসিন প্রোলিন হাইড্রোক্সিপ্রোলিন, ঠিক আছে? আর আরেকটা কোশ্চেন যেটা হবে যে হতে পারে, যেটা যে এই প্রোলিন থেকে হাইড্রোক্সিপ্রোলিন কোন এনজাইম তৈরি করে, বা সেটা কোন কন্ডিশনে সেটা প্রবলেম হয়, স্কারভিতে হয়, এই জিনিসগুলো দিতে পারে। এবার কোলাজেনের যে ফাইবার গুলো সেগুলো সেলের ভেতরে তৈরি হয়, সিক্রেটেড হয় বাইরে, ঠিক আছে? বাট বাইরে যখন সিক্রেটেড হয় মানে সেলের বাইরে, তখন প্রো কোলাজেন ফর্মে সিক্রেটেড হয়, সেটা বেসিক্যালি ক্লিভড হয়ে কোলাজেন ফাইবার তৈরি করে। এবং কোলাজেন ফাইবার গুলো প্রথমে এরকম ভাবে থাকে, একটা সিঙ্গেল ফাইবার থাকে, সেগুলো আবার ক্রস লিঙ্কড হয় একটার একটার সঙ্গে, ক্রস লিঙ্কড হয়ে এরকম মোটা দড়ির মতো স্ট্রাকচার তৈরি হয়, সেগুলো আবার একটার উপর ডিপোজিটেড হয়ে মানে আলটিমেট আমাদের যে কানেকটিভ টিস্যু বা এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সে যে ফরম্যাটটা থাকে কোলাজেনের সেটা তৈরি হয়, ঠিক আছে?
এবং এই ক্রস লিঙ্কিংটা হয় হচ্ছে লাইসিন আর হাইড্রক্সি লাইসিনের মধ্যে, ঠিক আছে। যদিও এইটা থেকে কোশ্চেন দেওয়ার চান্স কম যে এই কোলাজেন ফাইবারস গুলোর মধ্যে, বাট এক একটা কোলাজেন ফাইবারের মধ্যে যে ক্রস লিঙ্কিং হয় সেটা কাদের মধ্যে, কোন কোন অ্যামাইনো অ্যাসিডের মধ্যে, বাট স্টিল দেওয়া আছে যখন একটু মনে রাখার চেষ্টা করছি, ঠিক আছে। হ্যাঁ, শুধু একটা টাইপ অফ কোলাজেন আমি তোদেরকে মনে রাখতে বলবো, সেটা হচ্ছে বেসাল ল্যামিনার কোলাজেন, ঠিক আছে, কারণ বেসাল ল্যামিনার অনেক বেশি ইম্পর্টেন্স আছে। সো সেটা হচ্ছে টাইপ 4 কোলাজেন। এইটা হচ্ছে একটা টাইপ অফ কোলাজেন যেটা নেটওয়ার্ক ফর্ম করতে পারে, ঠিক আছে। তো এইটা একটু মনে রাখিস, টাইপ 4 কোলাজেনটা বেসাল ল্যামিনাতে পাওয়া যায়, বাকি অন্য কিছু মনে না রাখলেও চলবে। এসব ঠিক আছে। এবার কোলাজেনের সাথে আরেকটা এরকম প্রোটিন, মানে প্রোটিন কম্পোনেন্ট থাকে যেটা, এবার এটা কিন্তু প্রোটিন, কোলাজেন হচ্ছে কি, কোলাজেন হচ্ছে কার্বোহাইড্রেট মানে পলিস্যাকারাইড, ঠিক আছে। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রোটিন, মানে একটা ইলাস্টিক কাইন্ড অফ প্রোটিন থাকে যেটা মানে অনেক বেশি ফ্লেক্সিবিলিটি আছে প্রোটিনটার, সেটাকে বলা হয় ইলাস্টিন। এই ইলাস্টিন প্রোটিনটা কি করে, ইলাস্টিনও বহু রকমের কানেকটিভ টিস্যুতে পাওয়া যায়, এবং ইলাস্টিন কি করে, ইলাস্টিন ইলাস্টিসিটি মেনটেন করে, ঠিক আছে, সিম্পলি ইলাস্টিসিটি মেনটেন করে কানেকটিভ টিস্যু, মানে ফ্লেক্সিবল প্রোটিন ইলাস্টিসিটি মেনটেন করে, এবং এই ইলাস্টিসিটির ইম্পর্টেন্সটা খুব বেশি পরিমাণে হচ্ছে লাংসের ক্ষেত্রে, ঠিক আছে। আমাদের লাংস প্রত্যেক মুহূর্তেই একবার করে ফুলছে আর একবার করে চুপসে যাচ্ছে, ঠিক আছে, এক্সপ্যান্ড করছে, শ্রিঙ্ক করছে। সো এই এক্সপ্যানশন অ্যান্ড শ্রিঙ্ক করার এই দুটোর জন্য মানে হাই অ্যামাউন্ট অফ ইলাস্টিসিটি দরকার হয়, ঠিক আছে। তাই জন্য লাংসের যে কানেকটিভ টিস্যু, ঠিক আছে, তো সেটা কিন্তু খুব হাইলি ইলাস্টিক হতে হয়। তো তাই জন্য লাংসের কানেকটিভ টিস্যুতে খুব হাই অ্যামাউন্ট অফ ইলাস্টিন পাওয়া যায়, ঠিক আছে। ইলাস্টিন বেসিক্যালি একটা নেটওয়ার্ক মতো তৈরি করে, মানে একটা জালের মতো তৈরি করে কানেকটিভ টিস্যুতে, যেটা কি হয়, যেটা ফলে আবার শ্রিঙ্ক করতে পারে, মানে এক্সপ্যান্ড করতে পারে, আবার তার মানে নেটিভ কন্ডিশনে ফিরে আসতে পারে, সেটাকে ইলাস্টিসিটি বলে বেসিক্যালি। আচ্ছা, একটা জিনিস তোরা জানিস তো, মানে আই হোপ জানিস বা নাও জানতে পারিস, কোনো অসুবিধা নেই, আমাদের লাংস এর ডিফল্ট কন্ডিশন কি জানিস? মানে লাংস এর ডিফল্ট কন্ডিশন কি হয়, মানে ধর আমাদের তো লাংস একটা সার্টেন অ্যামাউন্ট অফ এক্সপ্যান্ডেড ফর্মেই থাকে, মানে কিছু না কিছু এয়ার লাংসে সবসময় থাকে, সেটা কখনোই বেরোয় না, ঠিক আছে। তার ওপরে তারপরে গিয়ে আমরা মানে ইন্সপায়ার বা এক্সপায়ার করি, বাট সেটা কি লাংসের ডিফল্ট কন্ডিশন, নাকি লাংসের ডিফল্ট কন্ডিশন হচ্ছে একদম চুপসে থাকা, যেরকম বেলুন একদম চুপসে থাকে সেরকম? কোনটা লাংসের ডিফল্ট কন্ডিশন? না স্যার, টিডি তো স্যার থাকবে স্যার, মানে আপনার তো একটা তো স্যার এয়ার আছে না, প্রেজেন্ট আছে তো, সেটা আমি বলছি না। মানে একদম চুপসাবে না, তবে মিড কন্ডিশনে থাকবে, মানে খুব বেশি এক্সপ্যান্ডও করবে না, খুব বেশি চুপসাবেও না, একটা মাঝামাঝি কন্ডিশনে থাকে, তবে আচ্ছা, কন্টিনিউয়াসলি ইনহেল আর এক্সেল হচ্ছে। ঠিক আছে, আমি একটা অন্যভাবে কোশ্চেনটা করছি। লাংসকে যদি বডির বাইরে বের করে নেওয়া হয় তাহলে কিরকম ভাবে থাকে জানিস? মানে লাংসকে যদি চেস্ট ক্যাভিটি থেকে বের করে নেওয়া হয় বা চেস্ট ক্যাভিটিকে যদি ওপেন করা হয় তাহলে কিরকম হয়ে যায় জানিস লাংস? চুপসে যায় তো দাদা। একদম চুপসে যায়, সলিড ফর্ম হয়ে যায়, মানে ওটাকে দেখে মনেই হবে না লাংস, অন্য কিছু মনে হবে। দেখেছিস হয়তো মুরগি যখন কাটা হয় তখন ওই ভেতরের থেকে যখন সবকিছু বার করে তখন দেখবে এরকম লাংস গুলো দেখা যায় দুটো, এবং সেগুলোকে ওরকম লাংস বলে বোঝাও যায় না ওই না জানলে, সলিড মিটের মতো লাগে। তো ওইটা হচ্ছে লাংসের ডিফল্ট কন্ডিশন। লাংসকে বেসিক্যালি আমাদের চেস্ট ক্যাভিটি নেগেটিভ প্রেশার ক্রিয়েট করে মানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ এক্সপ্যান্ডেড কন্ডিশনে রাখে, ঠিক আছে। এবং যখন কোন একটা বেবি বর্ন হয় মানে তখন লাংস কিন্তু
মানে কি বলবো, শ্রিঙ্কড কন্ডিশনেই থাকে, মানে ওরকম চুপসানো কন্ডিশনে থাকে। বেবি যখন প্রথমবার ইন্সপায়ার করে তখন ওটা গিয়ে খোলে। এবং অনেকের যেটা প্রবলেম হয়, মানে যদি জেনেটিক ডিফেক্টের জন্য সারফ্যাক্টেন্ট প্রডিউস না হয়, এটা একটু মানে এই চ্যাপ্টার হিসেবে বেশি হয়ে যাচ্ছে, বাট আমি জাস্ট একটা ছোট ইনফরমেশন দিচ্ছি, এটা হিউম্যান ফিজিওলজির পার্ট। যে সারফ্যাক্টেন্ট যদি প্রপারলি প্রডিউস না হয় তাহলে কি হয় যে লাংস এক্সপ্যান্ড করে না সেই সব বেবির ক্ষেত্রে। তো তখন তাদের আলাদা করে বাইরে থেকে এয়ার প্রেসার দিয়ে লাংসটাকে ফোলাতে হয়, ঠিক আছে, কারণ তারা নিজেরা ইন্সপায়ার করে ফোলাতে পারে না। তো সেগুলো যাই হোক মেডিকেল ব্যাপার। সারফেক্টেন্টটা কি দাদা ওটা? হ্যাঁ হ্যাঁ, সারফেক্টেন্টটা কি? সারফ্যাক্টেন্ট হচ্ছে, ওইটা বোঝাতে গেলে আবার অনেকটা টাইম লাগবে। বেসিক্যালি আমাদের যে চেস্ট ক্যাভিটির যে মানে চেস্ট ওয়ালের যে ইনার লেয়ার আর লাংস এর যে আউটার লেয়ার, ঠিক আছে, দুটোর মাঝখানে একটা কি বলবো সাবানের মতো জিনিস থাকে, মানে সাবান জলে গুললে যেরকম হয় সেরকম একটা জিনিস থাকে। সেটা বেসিক্যালি দুটো কাজ করে, একটা হচ্ছে লাংস এর আউটার লেয়ার আর চেস্ট ক্যাভিটির ইনার লেয়ারের মধ্যে ফ্রিকশনটাকে কমান, ঠিক আছে, নাহলে তো লাং টিস্যুর ক্ষতি হবে। আর একটা হচ্ছে যে ওটা বেসিক্যালি ওই নেগেটিভ প্রেশারটাকে ধরে রাখতে হেল্প করে, ঠিক আছে, লাংসটাকে চুপসাতে দেয় না, কারণ ওটা তো একটা সারফেস টেনশন মেনটেন করে। তো ওটা বেসিক্যালি লাংস এই চেস্ট ক্যাভিটি মানে চেস্ট ক্যাভিটির ইনার ওয়াল যেটা ওর দুটোকে